ঐতিহাসিক যুগের বিভিন্ন স্থাপত্য শিল্পকর্মের অসাধারণ সাক্ষ্য বহন করে চলে সে সময় সৃষ্ট মন্দিরগুলি। বিভিন্ন সময়ে স্থাপিত মন্দিরগুলির কারুকার্য দেখলে আমরা আজও বিস্মিত হয়ে উঠি। এখনকার দিনের মতো তখন অত উন্নত যন্ত্রপাতি ছিল না, কিন্তু তা সত্ত্বেও কিভাবে যে এগুলি নির্মাণ করা সম্ভব হয়েছে তা আজও আমাদের কাছে বিস্ময়। তাহলে চলুন ইনোভেশন ডায়েরির প্রথম পাতায় আপনাদের নিয়ে যাই কৈলাস মন্দিরে। নামটা একটু অচেনা লাগছে বোধহয়। অজন্তা ইলোরার নাম বোধহয় আপনারা সকলেই শুনেছেন। অজন্তা বিখ্যাত তার গুহা চিত্রের জন্য। চিত্রকর্মের অপূর্ব নিদর্শন যদি অজন্তা হয়ে থাকে, ইলোরা হলো ভাস্কর্যের অসাধারণ শিল্পকর্ম। এই ইলোরায় একটি দুটি নয়, 34টি গুহা রয়েছে। ভাবলে অবাক হবেন যে এই 34টি গুহা মন্দির 3টি ধর্মের অসামান্য মেলবন্ধন। চরণাদ্রি পাহাড় কেটে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের জন্য আলাদা আলাদা তৈরি এই 34টি গুহা মন্দির 3 ধর্মের এক অপূর্ব মিলনক্ষেত্র। 1 থেকে 12 নম্বর পর্যন্ত বৌদ্ধ মন্দির, 13 থেকে 29 পর্যন্ত হিন্দু এবং শেষের 30 থেকে 34 পর্যন্ত জৈনদের উপাসনাগৃহ। হিন্দু মন্দিরের কয়েকটি কালাচুরি রাজবংশে তৈরি এবং বাকিগুলি রাষ্ট্রকূট রাজবংশ দ্বারা নির্মিত। বৌদ্ধ মন্দিরগুলি চালুক্য রাজবংশ এবং জৈন মন্দিরগুলি যাদব বংশের রাজারা তৈরি করেন। আমরা আজকে জানব এই রাষ্ট্রকূট বংশে নির্মিত 16 নম্বর গুহা কৈলাস মন্দির সম্পর্কে। এটি তৈরি হয় চালুক্যরাজ প্রথম কৃষ্ণের আমলে। এই মন্দিরটি অসামান্য ইঞ্জিনিয়ারিং, অসাধারণ আর্কিটেকচার, অদ্বিতীয় প্ল্যানিং এবং অদ্ভুত শিল্পের মেলবন্ধন। আসুন তাহলে জেনে নিই কেন এটি অদ্বিতীয়। এই মন্দির নির্মাণ হয় একটি মাত্র প্রস্তরখণ্ড দিয়ে। কোথাও কিছু জোড়া না দিয়ে একটি মাত্র পাহাড় খোদাই করে তৈরি হয়েছে এই বিশাল মন্দির। একে বলা হয় মনোলিথ স্ট্রাকচার। এটি হলো সেই সময়ের সবথেকে বড় মনোলিথ স্ট্রাকচার। কিন্তু তাতেই বা আশ্চর্যের কি আছে, তাই না? আছে। সায়েন্টিস্টরা বলছেন এর গঠনশৈলী ছিল অন্য সকল মনোলিথ স্ট্রাকচার থেকে আলাদা। অন্য সব মনোলিথ স্ট্রাকচারের ক্ষেত্রে পাথর কেটে কেটে সামনের দিকে এগিয়ে একটি মন্দির বা ভাস্কর্য তৈরি হয়, কিন্তু এটি তৈরি হয়েছিল উপর থেকে নিচের দিকে কেটে। অর্থাৎ উপর থেকে পাথর কাটতে কাটতে নিচে নেমে চারপাশে গর্ত বা টানেল করা হয়, তারপর মাঝের অবশিষ্ট অংশটি কেটে কেটে মন্দিরের রূপ দেওয়া হয়। কতটা অদ্ভুত এবং নির্ভুল পরিমাপ এবং ব্লুপ্রিন্ট থাকলে তবেই এটি করা সম্ভব, একবার ভেবে দেখুন। কথিত আছে সে সময় রাজা প্রথম কৃষ্ণ একদিন খুব অসুস্থ হয়ে পড়েন। তখন তার স্ত্রী মানত করেন যদি তিনি সুস্থ হয়ে যান তবে একটি মন্দির নির্মাণ করবেন এবং সেই মন্দিরে যতদিন না পর্যন্ত চূড়া দেখা যায় ততদিন তিনি উপবাস করে থাকবেন। এরপর রাজা সুস্থ হয়ে গেলে মন্দির নির্মাণ শুরু হয়। কিন্তু একটি মন্দির গঠন করে তার চূড়া প্রথম দর্শন করা সে তো চারটিখানি ব্যাপার নয়। ততদিন রানী অভুক্ত অবস্থায় থাকবেন। একজন বুদ্ধিমান আর্কিটেক্ট তখন রাজাকে সাজেস্ট করেন যদি আমরা মন্দিরটি উপর থেকে নিচে তৈরি করতে যাই, অর্থাৎ মন্দিরের চূড়াটিই হবে প্রথম সৃষ্টি, তাহলে রানীমাকে আর এতদিন উপবাস করে থাকতে হবে না। তার সাজেশন অনুযায়ী মন্দিরটি উপর থেকে কাটতে কাটতে নিচে নামা হয় এবং একটি মন্দিরের রূপ দেওয়া হয়। তখনকার সময়ে পৃথিবীর একমাত্র মন্দির যা এইভাবে নির্মাণ করা হয়েছিল।
আর আজও এটি পৃথিবীর সবথেকে বড় মনোলিথ স্ট্রাকচার। চমকের এখানেই শেষ নয়। আর্কিওলজিস্টরা বলেছেন এই পাথর কেটে মন্দির করতে প্রায় 30 লক্ষ কিউবিক ফিট পাথর সরাতে হয়েছিল, যার ওজন হবে প্রায় 2.5 লক্ষ টন। একটি শিলালিপি থেকে দেখা যায় যে এই মন্দির তৈরি হয়েছিল রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণের সময়কালে, যার রাজত্ব ছিল 756 থেকে 773 খ্রিস্টাব্দ পর্যন্ত। যদি ধরে নিই তার সমস্ত রাজত্বকাল জুড়ে এই মন্দির নির্মাণ হয়েছে, তবুও মাত্র 18 বছর সময় পাওয়া গিয়েছিল এই মন্দিরটি নির্মাণ হতে। অর্থাৎ 18 বছরে শুধু পাথর কেটে সরাতে হয়েছিল প্রায় 2.5 লক্ষ টন। যদি দৈনিক 12 ঘন্টা করেও কাজ চলে, তবুও ঘন্টায় প্রায় 5 টন পাথর কেটে সরাতে হয়েছিল। এও কি সম্ভব? শুধু পাথর কাটাই নয়, তার সাথে অসামান্য দক্ষতার পরিচয় দিয়ে অসাধারণ শিল্পের এক নিদর্শন তৈরি করতে হয়েছিল। কোনো আধুনিক যন্ত্র ছাড়া এটি কিভাবে নির্মাণ সম্ভব? আধুনিক যুগে কম্পিউটার গ্রাফিক্স, অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়েও এই সৃষ্টি করতে গেলে দুবার ভাবতে হবে। আর তখন এগুলি শুধু ছেনি হাতুড়ি দিয়ে কি করে করা সম্ভব ছিল? নাকি তখন তারা কোনো উন্নত যন্ত্রের সাহায্য নিয়েছিল? আমরা যদি পাহাড়ের গায়ের দিকে লক্ষ্য করি, দেখব পাথর কাটার দাগ আজও বর্তমান। তার গায়ে যে চিহ্ন আছে তা মোটেও ছিনির চিহ্ন হতে পারে না। ছিনি দিয়ে কাটা হলে তার দ্বারা যে দাগ হতো সেটি হতো ছোট ছোট। তাহলে কি কোনো উন্নত যন্ত্রের ব্যবহার হয়েছিল যার এক কোপে অতটা করে পাথর কেটে যেত? এ কি এক অদ্ভুত ইঞ্জিনিয়ারিংয়ের দৃষ্টান্ত নয়? এর গঠনশৈলীর মতোই শিল্পকর্মগুলিও অসামান্য প্রতিভার সাক্ষ্য বহন করে চলেছে। মন্দিরের উত্তর দেওয়ালে কথিত আছে মহাভারতের কাহিনী এবং দক্ষিণ দেওয়াল জুড়ে রয়েছে রামায়ণ গাথা। এছাড়া অর্ধনারীশ্বর, হরিহর মূর্তি, গণেশ মূর্তি এবং বৈদিক যুগের সূর্য, বরুণ, অগ্নি, ইন্দ্র, গঙ্গা, যমুনা, সরস্বতী, বিষ্ণুর দশাবতার প্রভৃতি দেবদেবীর মূর্তি এখানে দেখতে পাওয়া যায়। মন্দিরের মূল 3টি অংশ এবং সেই 3টি অংশে যাতায়াতের জন্য ঝুল বারান্দাও নির্মাণ করা হয়। মন্দিরের মণ্ডপের ছাদের উপরের এই শিল্পকর্মটি সত্যিই প্রশংসার দাবি রাখে। এছাড়া এই মন্দিরের অসাধারণ কারুকার্য তখনকার শিল্পীদের ধৈর্য এবং দক্ষতার পরিচয় দেয়। ভাবলে অবাক লাগে এই শ্রেষ্ঠ স্থাপত্য আজও সবার অলক্ষ্যেই থেকে গেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন এপিসোডে। সুস্থ থাকুন, ভালো থাকুন।